প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে পড়বো টপিক 5, 6, 7, 8। আটটি টোটাল 8টি টপিক আর আছে, 12টির মধ্যে 4টি কমপ্লিট হয়েছে, আজকে 4টি কমপ্লিট করব। টপিক বেশি মনে হলেও টপিক কিন্তু প্রশ্ন ছোট ছোট। ভয় পাওয়ার কিছু নয়, ছোট ছোট টপিক। এই টপিকে এই যে যতগুলো এখানে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলো একটা প্রশ্নের মধ্যে নিয়ে আসা সম্ভব। একটা 10 মার্কের বড় প্রশ্ন পড়লেই হয়ে যাবে। এডিআর, অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন, বা এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি, একটা বড় প্রশ্ন পড়লেই হয়ে যাবে এখানে। একটা বড় প্রশ্নকে ভেঙে ভেঙে ছোট ছোট করে প্রশ্ন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যেন ভিন্নভাবে আসলেও পারেন। যেমন বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, এটা যদি পড়ে নেন, এটার মধ্যে মধ্যস্থতা কাকে বলে, সালিস কাকে বলে, আপিলে মোকদ্দমায় বিকল্প বিরোধ নিষ্পত্তি করার সুযোগ আছে কিনা, তারপরে কারা মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন এবং কারা মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন না, এই সবগুলো বিধানই 1 নম্বর প্রশ্নের মধ্যে মোটামুটি চলে আসছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধানটি প্রবর্তনের উদ্দেশ্য বা সুবিধা হলো কি, এইটা কিন্তু নতুন প্রশ্ন। তাছাড়া একের মধ্যে প্রায় 1, 2, মানে 2, 3, 4, 5 এগুলো চলে আসবে, তার মানে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন পড়তে হবে। এই প্রশ্নটি শুরু করার আগে আলবার্ট আইনস্টাইনের একটা বক্তব্য দিয়ে শুরু করেছি। পিস কার্ন বি কিপড বাই ফোর্স, জোর করে কখনো শান্তি নিয়ে আসা যায় না। ইট ক্যান অনলি অ্যাচিভড বাই আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা বা বোঝাপড়ার মধ্যে দিয়ে কিন্তু সমস্যা সমাধান করা সম্ভব। তো আইনস্টাইনের এই উক্তির সঙ্গে একমত হয়ে আমরা বলতে পারি পারস্পরিক সমঝোতায় একটি জটিল সমস্যাও সহজে সমাধান করা যায়। কোনো মামলায় যদি কন্টেস্ট হয়, হয় বাদী জিতবে অথবা আসামি জিতবে, কিন্তু যদি আপোষ মীমাংসা হয় তাহলে উইন উইন সিচুয়েশন হবে, উভয় পক্ষই জিতে যায়। মামলায় আপোষ হলে উভয় পক্ষেরই স্বার্থ রক্ষিত হয়। আইন ও বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়ন করে এবং দেশের প্রচলিত আইনগুলোর মধ্যে একে সংযুক্ত করে, সিপিসির মধ্যে আছে। আইন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে এই কাজের মাধ্যমে, যা ন্যায় বিচার প্রাপ্তিকে আরো বেগবান ও ত্বরান্বিত করেছে। দ্রুত ন্যায় বিচার পাওয়া যাচ্ছে এই কারণে। বিকল্প বিরোধ নিষ্পত্তিটা কি এবার আমরা পড়বো। আইন সিদ্ধ মানে বৈধ, এটা পদ্ধতি মেনে ও সহমত পোষণ করে আদালত বা সাধারণ আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে, মানে যে জেনারেল প্রসিডিউর আছে সিপিসি তার বাইরে গিয়ে বিকল্প ভাবে পক্ষগণের বিরোধ বা সমস্যার নিষ্পত্তিকরণই বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তির সংজ্ঞা দিয়ে দিলাম, কাকে বলে এর উত্তর দিলাম, যাকে ইংরেজিতে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর বলা হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তিকে রেস্ট্রোপেক্টিভ জাস্টিস এর সঙ্গে তুলনা করা যেতে পারে। রেস্ট্রোপেক্টিভ জাস্টিস কি, মানে আগেই যেটার ন্যায় বিচার হয়ে যায়, যেখানে পক্ষগণকে পরস্পরের সম্মুখে বসিয়ে ঘটনার আর্থসামাজিক ও মানসিক কারণ খোঁজা হয়, কি কারণে এই মামলা উদ্ভব হয়েছে সেটা বোঝার চেষ্টা করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কি প্রতিকার চায় সেটা বুঝে তার উপর গুরুত্ব আরোপ করা এবং ভবিষ্যতে যেন অপরাধ সংঘটিত না হয় সেদিকে নজর রাখা হয়। এখানে অপরাধ বলতে সমস্যা সৃষ্টি না হয় এই কথাটা বলতে পারেন, অপরাধটা কেটে দিয়ে ভবিষ্যতে যেন আর বিরোধ সৃষ্টি না হয়, অপরাধ কেটে দিয়ে বিরোধ শব্দটা লিখেন, তাহলে আরো ভালো হবে। সার্বিক দিক বিবেচনায় একটি বিরোধ দ্রুত নিষ্পত্তি কল্পে উক্ত পদ্ধতি দিন দিন জনগণের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। এটা হয়ে গেল সূচনা এবং সংজ্ঞা। এবার আমরা মূল উত্তরে যাব, বিভিন্ন ধরনের বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান আলোচনা করব। বিকল্প বিরোধ নিষ্পত্তির মূল লক্ষ্য মামলায় জটিলতা এবং দীর্ঘসূত্রিতা পরিহার করা। তারিখের পর তারিখ পড়তে থাকবে সেটা যেন না হয়, দ্রুত সমস্যার সমাধান হয়। আমাদের দেশে 3 ধরনের বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আছে, বিদেশে আরো 4, 5 ধরনের আছে। আদাল আলাপ আলোচনা বা নেগোসিয়েশন, এ পদ্ধতিতে পক্ষগণ কারো সাহায্য ছাড়াই নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় উপনীত হয়, অর্থাৎ এখানে থার্ড পার্টি দরকার হয় না, দুই পক্ষই নিষ্পত্তি করে নিতে পারেন। এরপরে এ পদ্ধতিতে তৃতীয়, আহ 2 নম্বর হচ্ছে মধ্যস্থতা বা মিডিয়েশন, এই পদ্ধতিতে তৃতীয়
কোনো ব্যক্তির মধ্যস্থকারী নিযুক্ত হন, মানে থার্ড পার্টির এখানে দরকার হয়, নিরপেক্ষ ব্যক্তির দরকার হয়, এবং কোনো পক্ষের জোরারোপ বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ব্যতীত আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা হয়। এখানে থার্ড পার্টি কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। মধ্যস্থতাকারী এখানে নিরপেক্ষভাবে কাজ করেন এবং কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না। এটা আইনে কোথায় আছে? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর 89 ধারার বিধান মতে মধ্যস্থতা বলতে নমনীয়তা, অআনুষ্ঠানিক, অবাধ্যতামূলক, গোপনীয়তা, অপ্রতিদ্বন্দ্বিতামূলক এবং সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তিকে বোঝায়। এখানে কিন্তু একটা কয়েকটা পয়েন্ট দিয়ে বৈশিষ্ট্য বা সংজ্ঞামূলক কিছু বক্তব্য দেওয়া আছে 89 সেকশনে, যা আংশিকভাবে বা সম্পূর্ণরূপে উভয় রূপে মীমাংসা হতে পারে। মনে করেন দুইটা দাগের সম্পত্তি নিয়ে মামলা হয়েছে, তো একটা দাগের সম্পত্তি নিয়ে মীমাংসা হয়ে গেল, ঠিক আছে, এটা হলো। আর বাকি দাগের সম্পত্তি নিয়ে মীমাংসা হলো না, সেটা নিয়ে মামলা চলতে পারে। তাহলে আংশিকভাবে মীমাংসা হলো, এভাবে হতে পারে। মূলত বিবাদী কর্তৃক লিখিত জবাব পেশ করার পর পক্ষসমূহ হাজির সাপেক্ষে শুনানি মুলতবি রেখে বিচারিক আদালত নিজে বা আইনগত সহায়তা আইন, লিগ্যাল এড অ্যাক্ট 2000 অনুসারে 3 প্রকার ব্যক্তিদের কাছে মধ্যস্থতার জন্য মামলাটি পাঠাতে পারেন: আইনগত সহায়তা কর্মকর্তা, লিগ্যাল এড অফিসার, অথবা পক্ষসমূহে নিযুক্ত আইনজীবীগণ, অথবা স্থানীয় বার সমিতির সভাপতির সাথে পরামর্শপূর্বক জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেল হতে মধ্যস্থতাকারীর নিকট মোকদ্দমাটি মধ্যস্থতার জন্য প্রেরণ করতে পারবেন। তাহলে লিগ্যাল এড অফিসার বা লয়ার্স যারা আছেন মামলায় নিযুক্ত, বাদী এবং বিবাদী পক্ষের, এবং আর একটা জায়গা যেতে পারে প্যানেল অফ মেডিয়েটরস এর কাছে যেতে পারে। প্যানেল অফ মেডিয়েটরস কে তৈরি করবেন? জেলা জজ। কার সাথে পরামর্শ করবেন? স্থানীয় বারের সভাপতি বা প্রেসিডেন্টের সাথে। এগুলো আমরা এমসিকিউ এ বারবার পড়েছি, এগুলো থেকে প্রশ্ন আসে। এবার অবসরপ্রাপ্ত জজ প্যানেলের কোনো সদস্য বা যোগ্য কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ পেতে পারেন। কে নিয়োগ পেতে পারেন প্যানেলে, সেটা এখানে আমরা বলছি। একাধিক মধ্যস্থতাকারী নিয়োগে বাধা নেই, মানে একটা মামলায় যে একজন বা দুইজনই মধ্যস্থতাকারী হবেন সেটা না হয়ে একাধিক বা অনেকগুলো হতে পারেন। মধ্যস্থতাকারী মোকদ্দমার পক্ষগণ ফি প্রদান করে থাকেন। মধ্যস্থতাকারী যারা থাকবেন মিডিয়েটরস, তাদেরকে কিন্তু ফি দিতে হবে। ফি কারা দিবে? বাদী বিবাদী পক্ষগণই দিবেন। কেন দিবেন? কারণ তাদের সমস্যার সমাধান করতে তো আসছেন, যাদের সমস্যার সমাধান করতে আসছেন তারাই তো ফি দিবে। মামলা যারা করতে আসে তারা তো আইনজীবীকে ফি দেন, তেমনি মিডিয়েটরস বা মধ্যস্থতাকারীদেরকেও কিন্তু ফি দিতে হবে, যা মধ্যস্থতার পরবর্তী 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মধ্যস্থতা হয়ে গেল, 60 দিনের মধ্যে ফি দিতে হবে। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পাবেন না। কারা মধ্যস্থতাকারী হতে পারেন না সেটার উত্তর কিন্তু এর মধ্যে আছে। মোকদ্দমার পক্ষগণ নিজেরা 10 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগে ব্যর্থ হলে বিজ্ঞ আদালত পরবর্তী 7 দিনের মধ্যে প্যানেল থেকে মধ্যস্থতাকারী নিয়োগের ব্যবস্থা করবেন। তাহলে নর্মাল সময় হচ্ছে 10 দিন। 10 দিনের মধ্যে যদি বাদী বিবাদীরা নিজেরা মধ্যস্থতাকারী নিয়োগে ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালত পরবর্তী 7 দিনের মধ্যে ওই প্যানেল থেকে এক বা একাধিক মিডিয়েটরস নিয়োগ করে দিবেন। মধ্যস্থতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য স্বাভাবিক সময় হচ্ছে 60 দিন। তাহলে নিয়োগ পেয়ে গেল মিডিয়েটরসরা, এবার তাদের সমস্যার সমাধান করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, নর্মাল টাইম হচ্ছে 60 ডেজ, 60 দিন। তবে আদালতের ইচ্ছা বা পক্ষগণের যৌথ আবেদন ক্রমে অতিরিক্ত 30 দিন দেওয়া যেতে পারে। 60 দিনের মধ্যে হয়নি, আরো 30 দিন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ সময় 90 দিন। যারা পরবর্তী এমসিকিউ পরীক্ষা দিবেন, ইউটিউবে আমার ভিডিও দেখছেন, তারা এখান থেকেও কিন্তু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। পক্ষগণ: সাক্ষী হিসেবে নিযুক্ত আইনজীবীগণ, মধ্যস্থতাকারী স্বাক্ষরিত প্রতিবেদন আদালতে জমা দানের 7 দিনের মধ্যে
বা সম্মতিসূচক ডিক্রি প্রদান করতে হবে। এখানে সোলে বা সম্মতিসূচক ডিক্রি, মানে উভয় পক্ষের সম্মতিতে ডিক্রি, সেটাকে সোলে ডিক্রি বলে। তো এখানে পক্ষগণ এবং সাক্ষী হিসেবে নিযুক্ত আইনজীবীগণ মধ্যস্থতাকারীর স্বাক্ষরিত প্রতিবেদনে স্বাক্ষর এখানে আদালতে জমাদানের 7 দিনের মধ্যে ডিক্রি করতে পারবেন। আদেশ 23-এ আছে এই বিষয়টি। অর্থাৎ মধ্যস্থতা করার পর একটা প্রতিবেদন দিলেন মিডিয়েটরসরা, সেখানে পক্ষগণ এবং সাক্ষীগণ সাক্ষী হিসেবে আইনজীবীগণ স্বাক্ষর করবেন, এবং সেইটা যখন আদালতে জমা দিবেন তখন সেটাই ডিক্রির একটা অংশ হয়ে যাবে। মধ্যস্থতার ফলে প্রদত্ত সোলে বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন চলবে না, কারণ উভয় পক্ষ মিলেই তো একটা সমাধান হলো, তাহলে এটার বিরুদ্ধে আবার আপিল বা রিভিশন কেন? এটাই তো ফাইনাল হওয়ার কথা। বিশেষভাবে উল্লেখ যে কোনো মোকদ্দমায় বিচারিক আদালত নিজে মধ্যস্থতা করতে গিয়ে ব্যর্থ হলে, যদি আদালত নিজে মধ্যস্থতার চেষ্টা করেন, করতে গিয়ে যদি ব্যর্থ হন, তাহলে তিনি ওই মামলাটি তার কোর্টে আর রাখবেন না, তিনি অন্য কোর্টে দিয়ে দিবেন। কেননা মধ্যস্থতা করতে গিয়ে তিনি অনেক ইনফরমাল গোপনীয় তথ্য জেনে গেছেন, এই কারণে মামলার রায়ে সেটার প্রভাব পড়তে পারে। কারণ আদালত অন্ধ, আদালত কোনো কিছু দেখে না। পক্ষগণ এবং আইনজীবীগণ যেগুলো সাক্ষ্য প্রমাণ দেন তার ভিত্তিতেই তো রায় দিবেন। কিন্তু মধ্যস্থতা করতে গিয়ে আদালতের চোখ তো খুলে গেছে, কালো কাপড় চোখ থেকে খুলে উনি মধ্যস্থতা করতে গিয়ে ইনফরমালি অনেক কিছু তথ্য জেনে গেছেন, তাই তিনি আর এই মামলা রাখতে পারবেন না। তিনি নিজে উক্ত মোকদ্দমায় শুনানি করবেন না, অর্থাৎ বিচার করবেন না, সাক্ষ্য নিবেন না। এই গেল মধ্যস্থতা নিয়ে অনেক কাহিনী। এরপরে 3 নম্বর হচ্ছে সালিস বা আরবিট্রেশন। আরবিট্রেশন কিন্তু চাপিয়ে দেওয়া হয় এখানে। বিচার আমরা যেটাকে বলি, বিচারে কিন্তু বলা হয় যে যদি সিদ্ধান্ত নেওয়া হয় সবার সম্মতিক্রমে, এই সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নিতে বাধ্য, এই বলে কিন্তু আগেই সই নিয়ে নেওয়া হয় কাগজে। এই প্রক্রিয়াটির ধরন মধ্যস্থতার মতো হলেও কিছুটা নিয়ম নিষ্ঠাভাবে সম্পাদিত হয়। সেখানে তৃতীয় পক্ষ হিসাবে আদালত বা কোনো আরবিট্রেশন বডি থাকে, যেমন চেয়ারম্যান মেম্বাররা সালিশে বা বিচারে বসেন, এলাকায় যেটা বিচার হয় সালিশ হয় সেটা। সেখানে পক্ষগণকে সমঝোতায় এনে সমাধান প্রণয়ন করা হয়। সিভিল প্রসিডিউরের 89 বি, এতে আছে মিডিয়েশন, বিতে আছে আরবিট্রেশন। এই ধারায় সালিশের বিধান সংযুক্ত করা হয়েছে। সালিসি আইন 2001-এর ধারা 9 অনুসারে মোকদ্দমা প্রত্যাহারের পর সালিসের মাধ্যমে রায় বা রোয়েদাদ প্রাপ্ত না হলে, মনে করেন মোকদ্দমা প্রত্যাহার করা হয়েছে, যে সালিসে আমরা সমাধান করে নিব, এই কথা বলে বাদীকে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য করেছে। বাদী মামলা প্রত্যাহার বা উইথড্র করে নিয়েছে, পরে সালিসে গিয়ে আর সমাধান হচ্ছে না, অর্থাৎ রায় বা ডিক্রি পাওয়া যাচ্ছে না। উক্ত বিষয়ে পুনরায় মোকদ্দমা দাখিলে পক্ষগণ অধিকারী হবে। মানে সালিসে যদি সমাধান না হয় তাহলে কিন্তু সেইটা আবার নতুন ভাবে মামলা করা যাবে। তাহলে মক্কেলকে কি বলতে হবে? আগে সালিশ করে আসেন, সালিশ করে যদি সালিশের সমাধান হয় তারপরে সে মামলা উত্তোলন করেন। আগে সমাধান হলো না, আগে মামলা তুলে তো বিপদ। যেমন আমরা যৌতুকের মামলায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমাধান হবে, সংসার করছে, 2-3টা ডেট আমরা অবজার্ভ করি যে আপনারা সংসার করেন, মামলা মামলার মতো চলুক। যদি দেখেন যে আর সমস্যা নাই, স্বামী আর জ্বালাতন করছে না, বা আপনাদের সংসারে শান্তি ফেরত এসেছে, তারপরে এসে মামলা উত্তোলন করবেন। সমাধান হয়ে গেল, আজকে মামলা তুলে বাসায় চলে গেলেন, যাওয়ার 2 দিন পরে আবার ঝগড়া, আবার সমস্যা, তাহলে তো হবে না। তাই মামলা চলুক। মামলা চলছে, আদালতে দুই পক্ষ আসছে, হাজির দিচ্ছে, আদালত জিজ্ঞাসা করছেন যে তাদের মধ্যে ঠিকঠাক চলছে কিনা সম্পর্ক, সংসার চলছে কিনা। এটা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু 2-3 ডেট পরে মামলা উত্তোলন করা হয়। এটা অন্তত আমি করি, যেন আমি বাদী পক্ষে হলে এটা করার চেষ্টা করি, বিবাদী পক্ষ হলেও চেষ্টা করি। কারণ এখানে একটা সংসার ভেঙে যাবে বা তালাক হয়ে যাবে, এটা সহজে কিন্তু আমরা আইনজীবী হিসেবেও চাই না, অন্তত আমি চাই না। আমি বাদী না আসামি পক্ষে আছি সেটা বিষয় না, আমি চেষ্টা করি যেন সংসারটা টেকে। বিশেষ করে যখন তাদের সন্তান থাকে, সেক্ষেত্রে কিন্তু জোর প্রচেষ্টা চালিয়ে যায় যেন সংসারটা হয়। আপিল মোকদ্দমায়, হ্যাঁ, পুরুষ নির্যাতন মামলা হবে, হবে না কেন?
পুরুষ নির্যাতন মামলা হবে ডোমেস্টিক ভায়োলেন্স যে আইন আছে, পারিবারিক সহিংসতা আইনে পুরুষ নির্যাতন মামলা হবে। আর এমনিতে যদি পুরুষের গায়ে হাত দেয় তাহলে তো পেনাল কোডে মামলা হবেই। আপিল মোকদ্দমায় বা আপিলে মধ্যস্থতা। আরো একটা বিষয়, আমরা সাধারণত দেখি যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে, কিন্তু স্বামীও স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবে। কোথাও বলা নাই যে স্বামী করতে পারবে না। মামলাতে কোনো নিষেধ করা নাই। এক পক্ষ যদি যৌতুক চায় তাহলে আরেক পক্ষ যৌতুকের মামলা করতে পারবে। অতএব স্বামীও স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারে। আমাদের রাজশাহী কোর্টে অল্প হয়, খুলনা কোর্টে বেশি হয় শুনেছি। খুলনার কেউ থাকলে বলবেন। মনিরুল ভাই আছেন? মনিরুল ভাই থাকলে হাত উত্তোলন করেন। খুলনার কেউ থাকলে হাত উত্তোলন করেন। খুলনার মনিরুল ভাই ছিল, মেবি উনি এই মুহূর্তে নাই ক্লাসে। আচ্ছা, আপিল মোকদ্দমায় বা আপিলে মধ্যস্থতা করা যায় কিনা? হ্যাঁ, আপিলে মধ্যস্থতা করা যায়। এক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন, যেটাকে আরবিতে বলে মুটাতিস মুটান্ডিস, মানে প্রয়োজনীয় পরিবর্তন করে নিতে হবে। এটা কোথায় আছে? 89 তে আছে। অর্থাৎ 89 যে ধারা আমরা পড়লাম মধ্যস্থতার মূল মামলায় আপিল, সেই বিধানটাই কিন্তু আপিলে সেম ওয়েতেই করা যায়। উভয় পক্ষ বসে বা প্যানেলের মাধ্যমে বা লিগ্যাল এডে বা আইনজীবীর মাধ্যমে মধ্যস্থতা করা যাবে, সেম আইন। মানে 89 এটাই 89 এর মধ্যে কি যুক্ত করা আছে, রেফার করা আছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধানটি প্রবর্তনের উদ্দেশ্য বা সুবিধা কি? দেখেন, 1 নম্বর প্রশ্নের মধ্যেই সবকিছু দিয়ে দিয়েছি। যদি 10 নম্বরের জন্য আসে সবকিছু লিখতে হবে আপনাদের। সমস্যা যতই গুরুতর হোক না কেন, তার সমাধানের উত্তম পন্থা হলো সমঝোতা, অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে একটি যথোপযুক্ত সিদ্ধান্তে আসা। বিকল্প বিরোধ নিষ্পত্তির মূল উদ্দেশ্য মামলা মোকদ্দমা জটিলতা পরিহার করা, মামলার অযাচিত ব্যয়ভার হ্রাস করা। পক্ষদের টাকা খরচ হচ্ছেই হচ্ছেই, সেটা বন্ধ করা। আইনজীবীর ফি, যাতায়াত ফি, একজন ব্যক্তি আসলে তিনি যদি কর্মে যে কর্ম করতেন সেখানে তার ছুটি নিতে হতে পারে। তিনি যদি কৃষক হন, লেবার হন, তাহলে যদি রিক্সা চালক হন, একটা দিনের পুরো ইনকামটা চলে গেল, উকিল ফি দিতে হলো, আবার যাতায়াত খরচও গেল। সেক্ষেত্রে সবকিছু মিলে একটা মামলা একটা ব্যক্তির একটা সাধারণ হাজিরার দিনেও কিন্তু 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়ে যেতে পারে। আবার এক জেলা থেকে অন্য জেলায় গেলে তো খরচের মানে পরিমাণটা আরো বেড়ে যায়। পক্ষগণের মধ্যে সম্প্রীতি সৃষ্টি হয়। পূর্বে জমি জমা, পূর্বে বানানটা ঠিক করে নেবেন। পূর্বে জমি জমা সংক্রান্ত বা পারিবারিক বিষয়ক মামলাসমূহ বছরের পর বছর আটকে থাকতো এবং মীমাংসায় অসম্ভব হয়ে যেত। এখনো আছে, কিন্তু বলা হচ্ছে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধানের নিয়মানুসারে 60 দিনের মধ্যে মধ্যস্থতা নিষ্পত্তি করা হবে। তার মধ্যে না হলে 30 দিন আদালত কর্তৃক বর্ধিত করা যাবে, অর্থাৎ 90 দিনের মধ্যে একটি মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। তাহলে আগে যেখানে বছরের পর বছর, সেখানে এখানে সর্বোচ্চ 90 দিনের মধ্যে করা যাচ্ছে। এরকম কিছু সহজ বক্তব্য দেওয়া আছে। তাহলে পড়লে বুঝতে পারবেন যে মধ্যস্থতা বা বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্য কি। বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে এখানে 3টা বিধানই আমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে নেগোসিয়েশন, মানে পরস্পরের আলাপ আলোচনা। 2 নম্বর হচ্ছে মধ্যস্থতা বা মেডিয়েশন, এবং 3 নম্বরে হচ্ছে আরবিট্রেশন বা সালিস। তো 3টার উদ্দেশ্য কিন্তু এর মধ্যে দেওয়া আছে, পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। আর যারা এত লিখতে পারবেন না, একটু কমিয়ে নেবেন তাহলে হবে নিচ থেকে। মধ্যস্থতা কাকে বললে অলরেডি আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, পলে আপু বলেন। স্যার, আমরা তো তিন ধরনের বিধান দেখছি, তাই না? আলাপ হ্যাঁ, আলোচনা, মধ্যস্থতা, সালিস। তাহলে এই যে আর একটা থাকছে, আপিলে মধ্যস্থতা, ওটা তো এটা মধ্যস্থতাই। ও ওটা ওটা তো মধ্যস্থতা ওইটা। এর আগে 3টা আমরা যেটা পড়ছি, আগের মধ্যস্থতাটা হচ্ছে 89 অনুসারে হচ্ছে মূল মামলায় মধ্যস্থতা। আর আপিলের মধ্যস্থতা যেটা মূল মামলাতে 89 যেটা বিধান, সেটাই কিছুটা পরিবর্তন করে ব্যবহার করা যাবে। মানে আপিলেও সেম বিধান ফলো করা যাবে। সেটা তো মধ্যস্থতাই, অন্য কোনো কিছু তো না।
আচ্ছা, তাহলে আমরা তিনটা বলতে আলাপ আলোচনা, মধ্যস্থতা আর সালিশ করছি। স্যার, আলাপ হ্যাঁ, আলোচনার তো কোনো ধারা নাই, আলাদা কোথাও তো বলা নাই এটা, না? বাংলাদেশে প্র্যাকটিস হয়। কিভাবে প্র্যাকটিস আচ্ছা। হয়? মনে করেন যে মামলা, এখানে মধ্যস্থতার জন্য বা এডিআর এর জন্য একটা ডেট পড়ে। তো এখানে জি। ফর্মালি কোর্ট কোনো মধ্যস্থতা নিয়োগ করলো না। তারা পরবর্তী ধার্য তারিখে এসে বলল যে স্যার, আমরা নিজেদের মধ্যে কথা বলে নিয়েছি, আমরা এই মামলাটা স্থলে সূত্রে নিষ্পত্তি করতে চাই। তখন উভয় পক্ষের আইনজীবী বসে কি করে, বাদীরা যেটা বললো তাদের বক্তব্য লিখে দেয়। লিখে দিয়ে উভয় পক্ষের সই এবং উভয় পক্ষের আইনজীবী সই করে, বাদী পক্ষের আইনজীবী এই যে আপোসনামা, একটা আপোসনামার শর্ত জি সহ জি, যে সোলেনামা যার ডিগ্রি যেটা। ছোলেনামা, ছোলেনামা যে যেটার মধ্যে উভয় পক্ষের স্বাক্ষর থাকে, এবং এখানে শর্ত থাকে কিছু, যে শর্তের মধ্যে উভয় পক্ষের স্বার্থ নিহত থাকে। বুঝতে পেরেছেন? তো এটা তো জি। নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করেছে। আচ্ছা ওইটা আচ্ছা। হচ্ছে, ঠিক। যদিও সেটা সিপিসি তে নাই, কিন্তু আপনার আরো একটা আছে, কনসিলিয়েশন আছে। 5-7 প্রকারের মধ্যস্থতা হয় এডিআর, কিন্তু সিপিসি তে বিশেষ করে মধ্যস্থতাকে হাইলাইট করা হয়েছে। জি জি। কারণ মধ্যস্থতা সবচেয়ে ভালো এবং সুন্দর। মধ্যস্থতা নিয়ে কিন্তু বক্তব্য বেশি আছে পড়া, সালিসি নিয়েও খুব একটা নাই। কারণ সালিসির জন্য সালিসি আচ্ছা আইন আলাদা আছে, এই কারণে এখানে আর বেশি টানা হয়নি। আচ্ছা। আবার আপনার নেগোসিয়েশন নিয়েও কিন্তু আলোচনা আছে, সেটা অন্য আইনে, এই আইনে নাই। আমাদের এই আইনে এতটুকু মানে বাংলাদেশে প্রচলিত আছে বলে সেটা আমি নিয়ে আসছি। কনসিলিয়েশন খুব একটা প্রচলিত নয় বাংলাদেশে, তাই আমি কনসিলিয়েশন নিয়ে আসি। ঠিক আছে। ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখানে দেখেন এই প্রশ্নটার উত্তরটা অনেক বড়। 10 নম্বর, 10 নম্বরের জন্য একটা পারফেক্ট উত্তর। যদি বড় বলেন, কিন্তু খুব একটা বড় না। হ্যাঁ, এই উদ্দেশ্য দিয়ে উদ্দেশ্যটা একটু বড় মনে হচ্ছে, তো এটা খুব একটা বড় না। এবার এই বড় প্রশ্নটা 10 নম্বরের জন্য আসলে এই পুরোটা পড়বেন, পুরোটা লিখতে না পারলে অন্তত 90% লেখার চেষ্টা করবেন এখান থেকে। এবার আমি বলি, হ্যাঁ, হ্যাঁ, সালিসি আইন 2003 সালে, 3 সালের সালিসি আইন উনি বলছেন। আচ্ছা, আমি ওটা দেখে কারেকশন করে দিব যদি প্রয়োজন হয়। তো আমার তো 2001 সালের মনে হচ্ছে, আর 2000 সালের হচ্ছে আইনগত সহায়তা আইন। আচ্ছা, যদি শুধু মধ্যস্থতা চাই, 1 নম্বর প্রশ্নে মধ্যস্থতা নিয়ে যে গল্প আমরা শুনলাম সেটা সংক্ষিপ্তভাবে দিয়ে দিবেন। 3 থেকে 5 নম্বরের জন্য এতটুকু উত্তরই যথেষ্ট। আর সালিসি কি, সেটা 89 বি আছে। সালিসি আইন 2001 আমি এখানে বলছি, আর উনি সালিসি আইন 2003 বলছেন। আচ্ছা, সেটা আমি দেখে ঠিক করে দিচ্ছি যদি সেটাই হয়। আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে শিওর হয়ে বলবেন, হ্যাঁ। কারণ আমি এখানে লিখেছি যেটা, সেটা আমি তো এই মুহূর্তে ক্লাসে ঢোকার আগে আর সেটা চেক করিনি কো। তো একটা সাল ভুল হতেই পারে। আইনের যে কোর বিষয়, সেইটা কিন্তু ভুল হয় না। এখানে স্বপন ভাই বলছে 2001 সঠিক, একটু আগে আরেক ভাই বলছে 2003। তাহলে আপনারা কেন সঠিকটা না জেনে আমাকে কনফিউজ করছেন? আবারও আপনাদেরকে আমি সতর্ক করছি যে আপনারা যেমন গতদিনের গতকালকের ক্লাসে মনিরুল ভাই বলছিলেন যে উনি পেয়েছেন আমার নোটে, মানে উনি কথা কিভাবে বলেছেন আমি বুঝতে পারেননি, কিন্তু ওনার কথা শুনে আমার মনে হয়েছে যে আমার নোটে ভুলটা আছে কি। আমার নোটে কোথাও লিখা নাই যে দায়রা জজ অগ্রিম জামিন দিতে পারেন, মানে আগাম জামিন দিতে পারেন। ক্লাস টেস্টের সমাধানের কথা বলছিলাম। তো এখানে আমার নোটে আমি কোথাও লিখিনি, দাবি করিনি। কিন্তু অন্য একটা বাজারের খুবই দামি নোটে, মানে মানসম্মত নোটে এটা লেখা আছে দায়রা জজ দিতে পারেন। কিন্তু বাস্তবে তো দায়রা জজ কখনো আমি দিতে দেখিনি। প্র্যাকটিস যেটা সেটা আমি বলবো, হাইকোর্টই দেয়। কখনো দায়রা জজ আগাম জামিন দেয় না। আগাম জামিন যদি দায়রা জজ দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কেন হাইকোর্টে যাব? দায়রা জজ থেকেই নিব। হ্যাঁ, রাজ্জাক ভাই। জি স্যার, আমার এটা নিয়ে কনফিউশন ছিলাম। সেটা হলো আমি বের একটাও পেয়েছি দায়রা জজ এবং হাইকোর্ট আর কি। হ্যাঁ, এখন আর আপনার একটা এখানে নোটেও কোথায় জানি না না না, এখানে বিআর অ্যাক্টে কোথাও অগ্রিম জামিন বা অ্যান্টিসিপেটরি বেলের কথা লিখাই নেই। তাহলে আপনি পেলেন কি করে? 498 ধারায় লেখা আছে দায়রা জজ এবং মহামান্য হাইকোর্ট। হ্যাঁ, 498 ধারায় দায়রা জজ এবং মহামান্য হাইকোর্ট
জামিন দিতে পারেন যে কোনো মামলার, এই কথা বলা আছে, কিন্তু আগাম জামিনের কথা বলা হয়নি। সেটা মিস কেসের আমরা তো রেগুলার হচ্ছে জামিনের আগাম কথাই জামিন বলা হয়েছে। হিসেবে 498 ধরি আর কি, এই পারপাসে বলা আর কি। না 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 না, ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, সেই ক্ষেত্রে আপনি যে দায়রা জজ আদালতে মিস কেস করবেন সেটা কত ধারায়? 498 ধারায়। দায়রা আদালত জামিন দিল না, আপনি মহামান্য হাইকোর্টে যাবেন, বলেন না হাইকোর্ট থেকে জামিন করাতে হবে, কত ধারায় যান? জি সেটাও মিস কেস। ফৌজদারি মিস কেস, ক্রিমিনাল মিস মামলা, সেটাও 498 ধারায়। বেয়ার অ্যাক্টের কোথাও অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের কথা উল্লেখ নাই, বা গ্রেপ্তার পূর্ব জামিনের কথা উল্লেখ নাই। আগে ছিল, আচ্ছা, ক্লিয়ার এখন হলাম নাই। স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, সেইটা জি স্যার, আপনার থ্যাংক ইউ। প্র্যাকটিস থেকে গেছে, শুধু হাইকোর্টে আগাম জামিন দেয়। আমি বাস্তবে কখনো দেখিনি আমার এই প্রায় 10 বছরের প্র্যাকটিসে আদালতে যাতায়াতের ক্ষেত্রে আমি কখনো দেখিনি যে দায়রা জজ আগাম জামিন দিচ্ছে। তাহলে তো মক্কেলের খরচ কমই হতো। তো ঠিক আছে, আমি বলবো যে আপনারা বিয়ার অ্যাক্ট এবং বিয়ার অ্যাক্টের ইংলিশটা দেখবেন, এবং এই ধরনের ছোট ছোট যে বিয়ার অ্যাক্ট গুলো আছে, ছোট চিকন বিয়ার অ্যাক্ট থেকে আপনারা দেখে আমাকে মন্তব্য করবেন না, এবং বাজারে কোনো গাইড থেকে আমাকে মন্তব্য করবেন না। অন্তত লাইভ ক্লাসে মন্তব্য করবেন না, আমাকে মেসেজে দিতে পারেন যে স্যার এই গাইডে এটা দেখলাম, একটু দেখে দেন। আমাকে মেসেজ করা যাবে। লাইভ ক্লাসে অন্য কোনো গাইডের তথ্য নিয়ে আমাকে কনফিউজ করবেন না দয়া করে। কারণ আমি পড়াচ্ছি আমার যেটা নোট রেডি করছি সেখান থেকে। নোটে যদি কোনো কিছু ভুল থাকে সেটা আমাকে বলবেন। তার আগে আপনাকে অবশ্যই শিওর হতে হবে। কোথা থেকে শিওর হবেন? যে মূল বই আছে, যেমন ফৌজদারি কার্যবিধির এরকম মূল ফেমাস রাইটারের যে বইগুলো আছে সেই বইগুলোতে যদি দেখেন, এবং ইংরেজি যে অংশটুকু আছে আইনের সেখানে যদি দেখেন, আবার আপনারা কি করতে পারেন, ওয়েবসাইট আছে, বাংলাদেশ সরকারের ওয়েবসাইট আছে যেখানে সকল আইন দেওয়া আছে, সেখানে দেখতে পারেন। সেখানে যদি আমার নোটের সাথে কোনো মানে সাংঘর্ষিক কোনো কিছু আমি লিখে থাকি তাহলে আমাকে বলবেন, আমি ঠিক করব। আমি স্বীকার করছি যে নোটের দু এক জায়গায় ভুল থাকতেই পারে, ছোটখাটো। আচ্ছা, তাহলে আরবিট্রেশন নিয়ে প্রশ্ন আসলে এইভাবে ছোট করে দিবেন, 2-3 নম্বরের জন্য যথেষ্ট উত্তর হবে। আপিল মোকদ্দমায় বিকল্প এখানে নিষ্পত্তি করার সুযোগ আছে কিনা সেটাও অলরেডি আমরা পড়ে ফেলেছি, সেটাও আছে। যারা মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন, এইটাও আছে, কিন্তু আমি 1 নম্বর প্রশ্নের মধ্যে এখানে একটু আমি আরো বিস্তারিত করেছি। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 89 ধারার বিধান মতে কারা কারা মধ্যস্থকারী হিসাবে নিয়োগ পেতে পারেন? 1 নম্বর, বিচারিক আদালত নিজে, আইন সহায়তা কর্মকর্তা, পক্ষগণ সমূহের নিযুক্ত আইনজীবীগণ, স্থানীয় বার সমিতির সভাপতির সাথে পরামর্শপূর্বক জেলা জজ কর্তৃক প্রণীত প্যানেলের সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত জজ, যোগ্য কোনো ব্যক্তি বা এখানে যোগ্য অন্য কোনো ব্যক্তি কথাটা যুক্ত করলে ভালো হবে, এভাবে লিখলেও সমস্যা নাই। তাহলে যোগ্য কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন, বা যোগ্য যে কোনো ব্যক্তি এভাবে লেখা যেতে পারে। তাহলে এখানে 6টা পয়েন্ট দিয়েছি আমি। এবং যারা মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন না, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভাইবার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ পেতে পারেন না, এটা কিন্তু যতটুকু আমি এর মধ্যে পড়লাম সবকিছুই 89 এর মধ্যে দেওয়া আছে। উদ্দেশ্য ও সুবিধা কি, এটাও 1 নম্বর প্রশ্নের মধ্যে আছে। তার মানে 1 নম্বর প্রশ্নে পড়লে আপনার সব প্রশ্নের উত্তরই হয়ে যাচ্ছে। তবে এখানে দেখেন, উদ্দেশ্যটাকে এবার আমি কি করেছি, ঢালা না লিখে পয়েন্ট আকারে লিখেছি। এখন যদি আপনারা বলেন যে 1 নম্বর প্রশ্নের মধ্যে যে উদ্দেশ্য বা সুবিধা দিলেন, সেখানে যদি আমি এই অংশটুকু দিয়ে দিই উপরে উপরে এভাবে ঢালানে লিখে, এই পয়েন্ট আকারে যদি দিয়ে দিই, যেমন এই যে পক্ষগণের মধ্যে সম্প্রীতি সৃষ্টি, মামলার অযাচিত ব্যয়ভার হ্রাস করে, এগুলো কিন্তু আছে। সেখানে ঢালাভাবে আছে, এখানে পয়েন্ট আকারে দিয়েছি। তার মানে দুই স্টাইলে আপনি ফলো করতে পারেন। যদি 10 নম্বরের জন্য প্রশ্ন আসে, উপরে উদ্দেশ্যটা ওইভাবে না লিখে আপনি এই অংশটুকু উপরে নিয়ে গেলেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর যদি এমনিতেই সুবিধা চাওয়া হয় 5 নম্বরের জন্য, আপনি এই 7টা পয়েন্ট দিয়ে দিবেন। প্রথম টপিক শেষ। টপিক 6, অ্যাডজর্নমেন্ট বা মুলতবি বা কার্যক্রম স্থগিত। আজকে আর হবে না, আগামী দিন হবে। এই মামলা আজকে আর হবে না, আর আগামী দিন হবে, তারিখ পড়ে যাবে। এটাই হচ্ছে মুলতবি, আজকে শেষ করা গেল না। মোকদ্দমা মুলতবি সংক্রান্ত বিধান বিস্তারিত আলোচনা করুন।
মুলতুবি শব্দের অর্থ কি? বিরতি দেওয়া, একটানা আর চলছে না, সময় নাই বা অন্য মামলা করতে হবে, অন্য দিন হবে আবার পরবর্তী ধার্য তারিখে, এটাই হচ্ছে মুলতবি। মোকদ্দমার শুনানির বিভিন্ন পর্যায়ে পক্ষগণের সুবিধা ও তাদের আবেদন ক্রমে মোকদ্দমার শুনানি স্থগিত রাখা হয় এবং পরবর্তী ধার্যকৃত দিনে পুনরায় শুনানির কার্যক্রম চলতে থাকে। এখানে একটা পয়েন্ট দেখবেন, শুনানির বিভিন্ন পর্যায়ে বা যে কোনো পর্যায়ে এই মুলতবি হতে হবে, বিভিন্ন পর্যায়ে বা যে কোনো পর্যায়ে। মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালতকে উপযুক্ত কারণ প্রদর্শন করলে, অলরেডি যে কোনো আবার চলে আসছে দেখেন, আদালত মোকদ্দমার যে কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারেন, যে কোনো পক্ষ বলতে বাদী বিবাদী উভয়, এবং সময় সময় মোকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারে। শুনানি মুলতবি রেখে আদালত মূলত আবেদনকারীর পক্ষকে সময় মঞ্জুর করেন। তাহলে যিনি আবেদন করছে তাকে সময় মঞ্জুর করছেন, আমরা সংক্ষেপে বলি টাইম পিটিশন দিয়েছি ইংরেজিতে। মক্কেলরা বোঝে স্যার আজকে আসতে পারবো না, অসুস্থ বা দূরে বা এই সমস্যা ওই সমস্যা, হ্যাঁ, একটা টাইম পিটিশন দিয়ে দেন। সময়ের আবেদন বলে না, বলে টাইম পিটিশন। সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যার দু একটা মামলা আছে বা পরপর কয়েকবার এসেছে, টাইম পিটিশন কি সে খুব ভালোভাবেই বোঝে। তো এই হচ্ছে টাইম পিটিশন সিভিল মামলার, যেটা আছে অর্ডার 17, আদেশ 17-তে মুলতবির বিষয়ে বলা হয়েছে। এই আদেশের বিধি 1-এর উপবিধি 1 অনুযায়ী আদালত মামলার যে কোনো পর্যায়ে উপযুক্ত কারণ থাকলে কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে শুনানি শুনানি মুলতবি করতে শুনানি মূল শুনানি মুলতবি মঞ্জুর করতে পারেন। দুঃখিত, তার মানে টাইম পিটিশন দিলে সেইটা গ্র্যান্ড করবেন। তবে উপবিধি 6 অনুযায়ী আদালত যদি স্বেচ্ছা প্রণোদিত অর্থাৎ সুমোটো হয়ে শুনানি মুলতবি করেন তবে তার কারণ লিপিবদ্ধ করবেন। পক্ষ যদি আবেদন করে তাহলে তো টাইম পিটিশন মঞ্জুর করবেন, আর পক্ষ আবেদন করলো না, আদালতেরই আজকে কি নাই, সময় নাই, তাই তিনি নিজে থেকে মুলতবি করে দিবেন এবং কেন মুলতবি করা হলো সেটা উল্লেখ করবেন, সুমোটো হয়ে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে, নিজ ইচ্ছায়, নিজ থেকেই। এটা গেল মুলতবির সংজ্ঞা। এবং আইনগত প্রাসঙ্গিক আইনও দিয়ে দিলাম, আদেশ 17, বিধি 1, উপবিধি 1 এবং 6। মুলতবির ভাগ, মুলতবির ভাগ বা মুলতবির প্রকার বা মুলতবির পর্যায়, কোন কোন পর্যায়ে মুলতবি দেওয়া যায়। 17 এর অধীনে মামলার শুনানি মুলতবি দুই ভাবে ভাগ করা যায়। কি দুই ভাগ? চূড়ান্ত শুনানি এর আগের পর্যায়ে মুলতবি অর্থাৎ পিএইচ এর আগে, বিধি 1 উপবিধি 3, এবং চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং বা পিএইচ পর্যায়ে, পিএইচ শুরু হয়ে গেছে, মুলতবি বিধি 1-এর উপবিধি 4-এ আছে এটা। এরপরে আমরা এই দুইটাকে ব্যাখ্যা করব। এই যে উপরে 1 2, এবার 1, চূড়ান্ত শুনানি এর আগের পর্যায়ে মুলতবি। সময়ের আবেদন বললেও সমস্যা নাই, মুলতবি আর সময় চাওয়া একই কথা। তবে ড্রাফটিং এ কি লিখতে হবে সেটা ড্রাফটিং অংশে আমি বলে দেব। প্রতিপক্ষ, এখানে প্রতিপক্ষকে খরচ ছাড়া, আগে ছিল 6, এবার হয়ে গেছে 4 বার, 2025 সালের 8 মে অ্যামেন্ড হয়েছে। অর্ডিনেন্স, যেহেতু এখন সরকার নাই, এখানে পার্লামেন্ট তো কি করেনি, আইন করেনি, এখন যতগুলো আইন হচ্ছে সবগুলোই কি অর্ডিনেন্স, রাষ্ট্রপতির স্বাক্ষরে হচ্ছে। 4 বার করে শুনানি মুলতবি মঞ্জুর করতে পারবেন। আর তো আমরা আলোচনা করছিলাম মুলতবি বা টাইম পিটিশন দিলে কয়বার মঞ্জুর হবে, কোন কোন পর্যায়ে, সেটা সম্পর্কে। তো চূড়ান্ত শুনানি বা পিএইচ এর আগের পর্যায়ে, অর্থাৎ পিএইচ এর আগে, আগে ছিল খরচা ছাড়া, মানে কোনো কস্ট দিতে হবে না, 6 বার, 6 বার কেটে আপনাদেরকে করতে হবে 4 বার, গতকালকে ক্লাসে বলে দিয়েছি, এবং খরচা সহ 3 বার, যেটা পরিবর্তন হয়নি, 3 বারই আছে। মুলতবি মঞ্জুর করা যাবে এক্ষেত্রে খরচা হবে সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000 টাকা। মানে 200 এর নিচে দেওয়া যাবে না এবং 1000-এর উপরে দেওয়া যাবে না, এর মাঝখানে দেওয়া যাবে। খরচের টাকা অপর পক্ষকে দিতে হবে, অর্থাৎ মামলার এক পক্ষ চূড়ান্ত শুনানির আগের পর্যায়ে সর্বমোট 7টি
এই 4 3 7 মুলতবি চাইতে পারে, আর দুই পক্ষ মিলে 7 দুগুণে 14 বার মুলতবি চাইতে পারে বা পেতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রে মুলতবি চাওয়ার জন্য আদালতকে উপযুক্ত কারণ দেখাতে হবে। বিনা কারণে মুলতবি চাইলো আর দিয়ে দিল এমন নয়, আদালতকে কনভিন্স করতে হবে। চূড়ান্ত শুনানি এর পর্যায়ে মুলতবি, সাধারণত চূড়ান্ত শুনানি পর্যায়ে মুলতবি চাওয়া যাবে না, মানে শুনানি কন্টিনিউয়াস চলতে থাকবে। তবে ন্যায় বিচারের স্বার্থে প্রতিপক্ষকে খরচ সহ মোট 3 বার শুনানি মুলতবি মঞ্জুর করা যাবে। অর্থাৎ খরচ ছাড়া কিন্তু একটাও টাইম পিটিশন মঞ্জুর হবে না। খরচ দিলে এবং কারণ দর্শাতে পারলে সঠিকভাবে আদালতকে কনভিন্স করলে 3টি করে পাওয়া যাবে। এক্ষেত্রেও মুলতবি চাওয়ার জন্য আদালতকে পর্যাপ্ত কারণ দেখাতে হবে, এবং খরচ যেটা দেওয়া হবে, বাদী পক্ষ টাইম পিটিশন দিলে বিবাদী পক্ষ টাকা পাবে, বিবাদী পক্ষ টাইম পিটিশন দিলে বাদী পক্ষ টাকা পাবে। আর যদি উভয় পক্ষ একই সাথে শুনানি মুলতবির আবেদন করে তাহলে খরচের টাকা কোথায় যাবে, কে পাবে? উভয় পক্ষই যদি দেয় তাহলে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব হিসাবে জমা হবে, অর্থাৎ সরকার পাবে, রাষ্ট্র পাবে। মুলতবি মঞ্জুর হওয়ার পর কেউ যদি কষ্ট দেওয়া হয়, মনে করেন 1,000 টাকা কষ্ট দিল বা খরচা দিতে বললো অপর পক্ষকে, সে টাকা দিতে যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? বাদী যদি খরচা দিতে ব্যর্থ হয়, বাদীর মামলাটা খারিজ বা ডিসমিস হয়ে যাবে। টাইম পিটিশন দিল, 1,000 টাকা কষ্টে মঞ্জুর হলো, পরবর্তী ধার্য তারিখে আর টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে মামলা খারিজ করে দিবে। আবার বিবাদী পক্ষকে আদালত খরচা সহ মুলতবির আবেদন মঞ্জুর করলে তিনি যদি তা অপর পক্ষকে দিতে ব্যর্থ হন, বিবাদী পক্ষ যদি টাকা না দেয়, তাহলে মামলা একতরফা করে দিবে, অর্থাৎ এই মামলা থেকে বিবাদীকে বের করে দিবে। এক্সপার্টে ডিগ্রি হবে, অর্থাৎ বিবাদীর আর জেরা করার সুযোগ থাকবে না, বিবাদী এই মামলাতে আর জবানবন্দ দিতে পারবে না। অর্থাৎ এখানে একটা শাস্তি স্বরূপ, বাদীর মামলা খারিজ হয়ে গেলে বাদীর ক্ষতি, আর মামলা যদি এক্সপার্টে হয় তাহলে বিবাদীর ক্ষতি, এভাবে। তবে এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পক্ষ এই খরচা না দেওয়ার কারণে যদি মামলা খারিজ হয়ে যায় বা একতরফা হয়ে যায়, তাহলে মামলাটি খারিজ থেকে উত্তোলন বা দোতরফা থেকে একতরফা করার জন্য 30 দিনের মধ্যে 2,000 টাকা খরচ প্রদান করে আবেদন করলে মামলাটি আবার পুনর্জীবিত হবে, অর্থাৎ খারিজ মামলা আবার গ্রহণ করা হবে। এই খরচের টাকা অপর পক্ষকে প্রদান করতে হবে। মুলতবির পর নির্দিষ্ট দিনে হাজির না হওয়ার ফলাফল কি হবে? বিধি 2 আছে, আদেশ 17 বিধি 2। যে তারিখ পর্যন্ত কোনো মোকদ্দমার শুনানি মুলতবি রাখা হয় সেই তারিখে পক্ষগণ তথা বাদী হাজির না হলে মোকদ্দমা খারিজ, এবং বিবাদী হাজির না হলে একতরফা ডিক্রি কিংবা আদালত ন্যায় সঙ্গত অন্য কোনো আদেশ দিতে পারবেন। এই যে এই মুহূর্তে যে আমরা যে প্রশ্নটি পড়ে শেষ করলাম, যে ধার্য তারিখে আসলে কি হবে না আসলে কি হবে, তো এগুলো কিন্তু মুলতবির সাথে জড়িত আছে, আবার হাজিরা গড় হাজিরার যে ফলাফল সেখানেও জড়িত আছে। এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। আরেকটি প্রশ্ন, ইংরেজি সেন্টেন্স ব্যাখ্যা করতে বলা হচ্ছে, তো এই ধরনের ফাইনাল টাচ নোটে কিন্তু বেশ কিছু ইংরেজি প্রশ্ন থাকছে এবং যেটা ব্যাখ্যা করা হচ্ছে। দা কোর্ট মে অ্যাট এনি স্টেজ, আদালত যে কোনো সময়ে পারেন কি করতে পারেন, অ্যাডজর্ন মুলতবি রাখতে পারেন দ্য হিয়ারিং অফ দ্য শুট। কোনো মোকদ্দমা যে কোনো স্টেজে আদালত কি করতে পারবেন, সেটা মুলতবি করতে পারবেন। সেটা অলরেডি আমরা পরেই দেখলাম যে শুনানির আগেও মুলতবি করা যাচ্ছে, খরচা ছাড়াও। আগে ছিল 6 বার, এখন 4 বার করে দিয়েছে এই লেটেস্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর খরচা দিলে 3 বার করে। তাহলে এখানে পেজ এর আগেও মুলতবি রাখা যায়, পেজ এর পরেও মুলতবি রাখা যায়, তাহলে অবশ্যই আদালত কি করতে পারবেন, এনি স্টেজ যে কোনো পর্যায়ে মুলতবি রাখতে পারবেন, এটা বলাই যেতে পারে। তাহলে যদি ইংরেজি সেন্টেন্স আসে তাহলে এটার ব্যাখ্যা কি করে করবেন, আর এটা যদি বাংলা সেন্টেন্স আসতো তাহলে ব্যাখ্যা কি করে করবেন সেটা বলে দিই। ইংরেজি বাক্য থাকলে ইংরেজি বাক্যের যদি আগে পরে এই কোটেশন মার্ক থাকে, তাহলে এই কোটেশন মার্কও আপনাকে দিতে হবে উত্তরে। দা কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট, এই যে অ্যাডজর্ন মার্ক, এই যে কোটেশন মার্ক দিতে হবে উভয় পাশে, দুইটা করে কমা, অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি রাখতে পারে। অর্থাৎ দেওয়ার পরে এর অর্থ কি সেটা আপনাকে লিখতে হবে। এবার আপনি মূল উত্তরে চলে যান।
এখন যদি এই প্রশ্নটা বাংলায় থাকতো তাহলে কি থাকতো, আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি করতে পারেন। এটা দেওয়ার পরে তখন আপনাকে শুরু করতে হতো উত্তর। আর ইংরেজিতে প্রশ্ন আসলে বা ল্যাটিন টার্মে প্রশ্ন আসলে সেটার বাংলা করে তারপরে উত্তরে চলে যেতে হবে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 17 অর্থাৎ 17 এ উল্লেখিত মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি নিম্নে ব্যাখ্যা করা হলো। মামলার শুনানির উপর ভিত্তি করে দেওয়ানি মামলার স্তর সমূহকে দুইটি প্রধান ভাগে বিভক্ত করা যায়, যথা চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং, পিএইচ এর আগের পর্যায়ে মুলতবি, একটু আগে যেটা আমরা পড়লাম, এবং এইগুলো আমরা একটু আগে পড়েছি, আবার এটাও পড়েছি। অর্থাৎ পেইজ এর আগে এবং পেইজ পর্যায়ে কতবার মুলতবি দেওয়া যায় সেটা আমরা বলে দিলাম। বলে দেওয়ার পরে এবার আমরা কনক্লুশনে যাব। যে অর্ডার সেভেনের বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় যে অলরেডি আমরা অর্ডার সেভেনে কি আছে গুরুত্বপূর্ণ অংশটুকু দিলাম। দেওয়ার পর বলছি অর্ডার 17 বা 17তে এই এর বিশ্লেষণ করলে বা এর বিধানের বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় যে চূড়ান্ত শুনানির আগের পর্যায়ে খরচা ব্যতীত ও খরচা সহ মামলার যে কোনো পক্ষ মুলতবি পেতে পারেন। তাহলে চূড়ান্ত শুনানির আগেও পাওয়া যাচ্ছে খরচা ব্যতীত খরচা সহ। আবার চূড়ান্ত শুনানির পর্যায়ে সাধারণত মুলতবি চাওয়া যাবে না, তবে ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত প্রতিপক্ষকে খরচা সহ সর্বোচ্চ 3 বার মুলতবি 3 বার শুনানি মুলতবি মঞ্জুর করতে পারেন, অর্থাৎ টাইম পিটিশন বা সময়ের দরখাস্ত মঞ্জুর করতে পারেন। অধিকাংশ মামলার পক্ষগণের আবেদন ছাড়াও কারণ লিপিবদ্ধ পূর্বক আদালত স্বেচ্ছাপ্রণোদিত বা সুমুটো হয়ে শুনানি মুলতবি রাখতে পারেন। পক্ষগণ আবেদন করলেও, বাদী আবেদন করলেও মঞ্জুর করলো, বিবাদী আবেদন করলেও মঞ্জুর করলো, বাদীকেও আবেদন করেনি, আদালতের দরকার, আদালত নিজে থেকে আবার কি করছে, মুলতবি করছেন। তাহলে এখানে আদালত অবশ্যই মুলতবি করতে পারেন এবং যে কোনো পর্যায়ে করতে পারেন। সেটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, এটা ব্যাখ্যা হয়ে গেল। তার মানে আপনাকে এই যে বক্তব্য, এই বক্তব্য এটা, অতএব এটি স্পষ্ট যে দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডjourn দ্য হিয়ারিং অফ শুট, অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলা শুনানি মুলতবি করতে পারেন। দেখেন ইংলিশ সেন্টেন্সটা আমি প্রথমে শুরু করেছিলাম, শুরুতেই ইংলিশ সেন্টেন্সটা দিয়েছিলাম, আবার শেষে এসে ইংলিশ সেন্টেন্স দিয়ে কিন্তু আমি কি করেছি, শেষ টেনেছি। এই স্টাইলে যদি ব্যাখ্যামূলক প্রশ্ন লিখেন ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে আমি প্রায় 5-এর মধ্যে 4, 4.5 পর্যন্ত নম্বর দিব। বার কাউন্সিলেও এভাবেই নম্বর পাওয়া সম্ভব। এরপরে টপিক 7, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। এখনো রায় হয়নি, তার আগেই বিবাদীর সম্পত্তি কি করতে চাচ্ছি, অ্যাটাচ করতে চাচ্ছি, অর্থাৎ ক্রোক করতে চাচ্ছি, অথবা বিবাদী যেন পালিয়ে না যায় সম্পত্তি বিক্রয় করে, সেই কারণে তাকে অ্যারেস্ট করা যাবে। কোন ক্ষেত্রে এবং কোন পরিস্থিতিতে সেটা আমরা দেখব। কোন ধরনের দেওয়ানি মামলার রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করা যায়? সাধারণত মানি সুট বা টাকা আদায়ের মামলায় করা যায়। অনুরূপ ক্রোকের আদেশ লাভের জন্য কি কি শর্ত পূরণ করতে হবে? আমরা দেখব যে 38 আদেশ, 38 বিধি 5 এবং 6, এই দুইটা বিধান পড়লেই আমরা এই শর্তগুলো বুঝতে পারবো। কোন ধরনের সম্পত্তি রায়ের পূর্বে ক্রোক করা যায় না সেটা আমরা দেখব। ছোট এই প্রশ্নটা কিন্তু 3, 2 বা 3 নম্বরের জন্য আসতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 7.3 যেটা, কোনো আদালতের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দানের ক্ষমতা নেই। এটা ছোট একটা প্রশ্ন হতে পারে 1 নম্বরের জন্য। দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানসমূহের আলোকে আলোচনা করুন। তো এই অংশটুকু যদি জুড়ে আসে, একটু বেশি নম্বরে আসলে বেশি আলোচনা করতে হবে, 1, 2 নম্বরের জন্য আসলে ওই ছোট্ট করে আলোচনা করতে হবে। যে ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায় পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রয়ের প্রার্থনা করা যায়, অলরেডি আমি বলেই দিয়েছি যে 38-এর 6 আছে এটা। তো বিশেষ করে অর্থ আদের মোকদ্দমায় রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রয় করার প্রার্থনা করা যায়, এটা হচ্ছে জেনারেল রুল। তবে পরিস্থিতি বিবেচনায় সকল ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রয় করার প্রার্থনা করার সুযোগ রয়েছে। যেই সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, 5 কাঠা সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, ওই 5 কাঠা সম্পত্তি বিক্রয় করে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে বিবাদী, তাহলে সেটা ক্রয় করবে না করবে?
অর্থ আদায়ের মামলায় যে বিবাদীর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করা হয়েছে তার সমুদয় সম্পত্তি বিক্রয় করে এলাকা থেকে পালিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তার সম্পত্তি ক্রোক করা যেতে পারে, বা তাকে আদেশ দেওয়া হলো যে 5 লক্ষ টাকার মামলা, আপনি 5 লক্ষ টাকা আদালতে জমা দেন। যদি আপনার বিরুদ্ধে ডিক্রি হয় এই 5 লক্ষ টাকা বাদী পাবে। আর যদি আপনি মামলায় প্রমাণ করতে পারেন যে আপনি টাকা, আপনার কাছ থেকে টাকা পাবে না, অর্থাৎ মামলা যদি ডিক্রি না পায় বাদী, তাহলে বিবাদীর যে জমা রাখা 5 লক্ষ টাকা বিবাদী আবার ফেরত পাবে। অর্থাৎ গ্যারেন্টি হিসেবে রাখতে হবে, নিশ্চয়তা হিসেবে। বাদী তার মামলার ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য অত্র কার্যবিধির 38 বিধি 5 এ উল্লেখিত শর্তাধীনে রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করবে। তাহলে শর্ত এবার চাওয়া হচ্ছে, রায় পূর্বে ক্রোকের লাভের শর্ত কি? আদেশ 38 বিধি 5 এর বিধান মতে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হন যে বিবাদী তার বিরুদ্ধে ভবিষ্যতে প্রদত্ত হতে পারে এরকম ডিক্রির জারি কার্যক্রমে বাধা দান বা বিলম্বিত করার উদ্দেশ্যে দুইটা পয়েন্ট, তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ হস্তান্তর করার উপক্রম করেছে, মানে হস্তান্তর করে ফেলবে, কথাবার্তা চলছে, কিনে নিবে এরকম। আর তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে অপসারণ করার উপক্রম করেছে। এখানে 51 ধারা খুব একটা প্রযোজ্য না, কারণ 38-এর 5 এবং 6 কিন্তু স্পষ্ট বলা আছে। তবে আদালত বিবাদীকে নির্দেশ দিতে পারবেন। কি করতে নির্দেশ দিবেন? যে আদালত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসাবে দাখিল করতে হবে। অর্থাৎ যত টাকার মামলা, 5 লক্ষ টাকার মামলা, বিবাদীকে বলবে 5 লক্ষ টাকা আপনি আদালতে জামানত রাখেন। উক্ত সম্পত্তি বা তার মূল্য বা ডিক্রি পরিশোধ হওয়ার মতো উপযুক্ত অংশ আদালতের এখতিয়ারে ন্যস্ত করার জন্য। তাহলে সম্পত্তি আদালতে ন্যস্ত করবে বা টাকা জমা দিবে। বিবাদী কেন জামানত দাখিল করবে না সে বিষয়ে আবার শোকজ করতে পারে বিবাদীকে, অর্থাৎ কারণ দর্শানোর জন্য হাজির হতে বলতে পারে। কারণ দর্শানোর ইংরেজি হচ্ছে শোকজ। আদালত উক্ত আদেশের সাথে এইরূপ নির্দিষ্ট সম্পত্তির সমগ্র বা তার কোনো অংশ শর্ত সাপেক্ষে ক্রোকের আদেশ দিতে পারবেন। তো এই হচ্ছে শর্ত। 38-6 আমরা দেখব যে বিবাদী যদি আদালত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে দাখিল করতে ব্যর্থ হয়, বা জামানত দাখিল না করা বিষয়ে কারণও না দর্শায়, মানে টাকাও জমা দিল না আবার কারণও দর্শালো না, সেক্ষেত্রে আদালত কি করবে? তবে উপরোল্লিখিত শর্তাধীনে, অর্থাৎ উপরের যে শর্তগুলো পূরণ হলে আদালত বিবাদীর উক্ত সম্পত্তি হতে ডিক্রি পরিশোধ হবার মতো উপযুক্ত অংশ রায় ঘোষণার পূর্বে নির্ধারিত পদ্ধতিতে ক্রোকের আদেশ দিতে পারবেন। অর্থাৎ সেটা ক্রোক করে আদালত আদালতের নিজ দায়িত্বে নিয়ে নেবেন। এবার ক্রোকযোগ্য নয় কোন সম্পত্তি রায়ের পূর্বে? রায়ের পরে ক্রোক হতে পারে, কিন্তু এগুলো রায়ের পূর্বে মামলা চলাকালীন ক্রোক করা যাবে না। এটা আদেশ 38-এর বিধি 12-তে আছে। কৃষকের দখলে থাকা কোনো কৃষিজ দ্রব্য ক্রোকের জন্য বাদী আবেদন করতে পারবে না। এমনকি অনুরূপ কৃষিজ দ্রব্য ক্রোক বিষয়ে শুনানির উদ্দেশ্যে বিবাদীকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করার ক্ষমতা অত্র কার্যবিধি আদালতকে প্রদান করেনি। তার মানে 12 বিধিতে বলা হচ্ছে যে কৃষকের দখলীয় সম্পত্তি, ফসল বা দ্রব্য বা কৃষি দ্রব্য ক্রয় করতে পারবে না, এবং এইটা ক্রয়ের বিষয়ে কোনো কি দেওয়া যাবে না, কৃষককে শুনানির জন্য আদালতে ডাকাও যাবে না। মানে এইটা সম্পর্কে স্ট্রিক্ট নিষেধ করেছে, কৃষককে ছাড় দেওয়া হয়েছে, কারণ সে ফসল না ফলালে কিন্তু দেশের অর্থনীতিতে একটা ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। আইনটা যেহেতু অনেক আগের, 1908 সালের, তো ওই সময় কিন্তু কৃষকরা ফসল না ফলালে কিন্তু খাজনা পেত না, যারা শাসন করতো দেশ তারা। এই কারণে খাজনা নেওয়ার উদ্দেশ্যে কৃষকদের এই ছাড়টা দেওয়া হয়েছে, যেন তারা অন্তত খাজনা দেওয়ার জন্য হলেও ফসলটা ফলাতে পারে। এই কারণে অতএব এটি স্পষ্ট যে কৃষকের দখলে থাকা কোনো কৃষি দ্রব্য ক্রয়যোগ্য নয়। তারাই ব্রিটিশরা আইন তৈরি করেছে যেন তাদের সম্পত্তি ক্রোকে কোনো সমস্যা না হয়, মানে সরি, ওই খাজনা পেতে যেন সমস্যা না হয়, কারণ ফসল না ফলালে খাজনা কোত্থেকে দিবে?
খুব চালাকি করে এই জায়গাটা তৈরি করেছে। কোনো আদালতের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দানের ক্ষমতা নেই। 1 নম্বরের জন্য 38-এর 13-তে বলা হচ্ছে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত বা স্মল কজ কোর্ট এর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দানের কোনো ক্ষমতাই নেই, তিনি পারবেন না। এবার একটি প্রবলেমেটিক প্রশ্ন, এখান থেকে আরো প্রবলেমেটিক প্রশ্ন তৈরি করা হয়েছে যেটা আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে। বিগত সালের প্রশ্ন, নতুন প্রশ্ন, যেমন আমার এমসিকিউ ফাইনাল টাচ নোটটা ছিল সেটার সাথে কিছুটা মিল থাকবে নোটের, মানে কি কি এলিমেন্ট থাকছে। যেমন সেখানে আহ প্রবলেমেটিক প্রশ্ন অনেকগুলো ছিল, নতুন মানে এমসিকিউ প্রশ্ন ছিল বিগত সালের, আবার নতুন এমসিকিউ প্রশ্ন ছিল, আবার কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন ছিল। তো এই নোটও এইভাবেই কনফিউশন সৃষ্টিকারী কিছু প্রশ্ন রাখার চেষ্টা করছি ক্যাটাগরি করে, এবং নতুন প্রশ্ন তো অসংখ্য থাকছেই, এবং বিগত সালেরও অনেক প্রশ্ন অ্যাড করা হচ্ছে প্রতিটা টপিকের আন্ডারে। আপনার মক্কেল শরাফতের পক্ষে আপনি 2 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে, তাহলে এখানে মক্কেল শরাফত মানে এখানে বাদীকে কে বলতে পারবেন? এই যে এখানে শরাফত এবং কালাম দুইজনের নাম আসছে, এই কালাম এবং শরাফতের মধ্যে এই মামলায় বাদী কে আর বিবাদী কে, কে বলতে পারবেন? হ্যাঁ শিবলি ভাই বলেন। তো এখানে সরবরাহ হচ্ছে বাদী এবং কালাম হচ্ছে বিবাদী। হ্যাঁ, তো এটা প্রথমে পড়ার পরে বুঝতে হবে। এবং মামলাটা কি? 2 লক্ষ টাকার মানে মামলা, মানে এখানে মানি শুট। তার মানে এখানে মানি শুট দেখে আপনার বুঝতে হবে যে দুইটা জিনিস হতে পারে, এক হচ্ছে সেট আপের আবেদন করা যেতে পারে মানি শুটের ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে রায়ের পূর্বে ক্রোক। মানি শুট যেখানে আছে দুইটা জিনিস এখানে রেলিভেন্ট হয়ে যায়। আপনার মক্কেল শরাফত তার মানে আপনি বাদী পক্ষের আইনজীবী। হ্যাঁ, নাজমা নাহিদ বলেন। দ্রুত লাইনে আসতে হবে, না হলে আপনার মাইকটা দেখেন বাম দিকে আছে, মিউট আনমিউট ওখানে টাচ করতে হবে, তাহলে মাইক অন হবে। আচ্ছা, আপনাকে শেষে কথা বলার সুযোগ করে দেব, আপনি মাইক অন করতে পারছেন না। কালামের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম প্রথম যুগ্ম জেলা জজ আদালত, তাহলে এখানে প্রথম যুগ্ম জেলা জজ আদালত চট্টগ্রাম, আদালতের নামও দিয়ে দেওয়া আছে, আপনি আদালতের নাম বানাতে পারবেন না যদি এটা কি করে, মানে ড্রাফটিং যদি এখান থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু আদালতের নাম উল্লেখ করা আছে, বাদী বিবাদীর নাম উল্লেখ করা আছে, যেগুলোই দেওয়া আছে সেগুলো উল্লেখ করতে হবে ড্রাফটিং থাকলে। এবং ড্রাফটিং এর জন্য এই ধরনের সিচুয়েশন যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, বাদী বিবাদীর নাম, কত টাকার মামলা, মানে মামলার তাইদা 2 লক্ষ টাকা, মানি শুট দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যে কালাম চট্টগ্রামের ডাবল মুরিং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি বিক্রির চেষ্টা করছে। মানি শুটের ভবিষ্যৎ বিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন? এখানে 2 লক্ষ টাকা দেখে বলতে পারেন যে এটা তো সহকারী জজ আদালতেই হওয়ার কথা, কেন যুগ্ম জেলা জজ আদালতে হলো? এটা কেউ বলতে পারবেন যে মামলাটা কেন সহকারী জজ আদালতে না হয়ে যুগ্ম জেলা জজ আদালতে হয়েছে? মানি স্যুটের হ্যাঁ, মামলা সেই জন্য স্যার। হ্যাঁ মানি শুটের মামলা এই কারণে। আকাশ ভাই বলেন। স্যার আপনি যেই থানার উল্লেখ দিয়েছেন চট্টগ্রামে, সেখানে স্যার অত্তরিন আদালত নামে আলাদা একটা কোর্টে আছে স্যার। অত্তরিনের মামলাগুলো ওইখানে করা হয় ওটা, এবং এটা যুগ্ম জেলা জজ আর কি স্যার, আমি তো যেটা দেখছি এখানে আর কি। এখানে এটাকে বলে এটাকে বলে সাবজেক্টিভ জুরিসডিকশন অফ দ্য কোর্ট। এখানে পিকুইনারি জুরিসডিকশন, টাকার পরিমাণটা ম্যাটার না, সাবজেক্টিভ জুরিসডিকশন। যেমন আপনার যে সাকসেশন মামলা বা উইল প্রবেটের মামলা কিন্তু যুগ্ম জেলা জজে হবে, টাকার অ্যামাউন্টটা এখানে কোনো ম্যাটার না। তার মানে এটা স্পেশালি এটা জেলা জজের জুরিসডিকশন, এই মামলাটা জেলা জজের, কিন্তু জেলা জজ নিজে না করে অরিজিনাল জুরিসডিকশন কাকে দিয়ে দিয়েছে? যুগ্ম জেলা জজকে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। মানি শুট সাকসেশন মামলার যে জুরিসডিকশন, এটা জেলা জজের জুরিসডিকশন, তো জেলা জজ নিজে না করে এই মামলাটা কাকে দিয়ে দেয়? যুগ্ম জেলা জজ আদালতকে দিয়ে দেয়। তো এটাকে বলে হচ্ছে ক্ষমতা ডেলিগেট করা, তাই দেখবেন যুগ্ম জেলা জজ ও ডেলিগেট আদালত শব্দটা লেখা থাকে।
কেন ডেলিগেট আদালত? কারণ তার নিজস্ব ক্ষমতা নাই, জেলা জজের ক্ষমতা তাকে হস্তান্তর করা হয়েছে। মানে একজনের ক্ষমতা আরেকজনকে দিয়ে দেওয়া হলে ধার করা ক্ষমতা যদি হয় সেটাকে ডেলিগেট বলা হয়। তাই এখানে আদালতের নাম কিন্তু উল্লেখ করা থাকে ডেলিগেট আদালত। যারা সাকসেশন মামলা ফাইলিং দেখেছেন তারা বলতে পারবেন। তো এবার ঘটনা, ঘটনা তো প্রশ্নের মধ্যে আছে, সেখান থেকে তুলে দিবেন। বিচার্য বিষয় সেখান প্রশ্নের মধ্যে আছে। আমার প্রবলেমেটিক যে প্রশ্ন নিয়ে যে চ্যাপ্টার থাকছে ফাইনাল টাস্ক নোটে, সেখানে আমি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর কয়ভাবে করা যায় সেটা উল্লেখ করব, এবং বলে দিব আমি যে আপনি কোন ভাবে করলে কত পাবেন। ঠিক আছে? তো আমি যে ফরম্যাটে দিয়েছি, ঘটনা বিচার্য বিষয় এভাবে লিখতে যদি সময় বেশি লাগে, আপনার হাতের লেখা স্লো হয় বা হাতের লেখা ফাস্ট, একটা লেখায় বেশি লিখতে যে একটা প্রবলেমেটিক প্রশ্নের জন্য আপনার হাতে আর সময় বেশি নাই, শেষের দিকে আপনি চলে আসছেন, তো এই কারণে শর্টে লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিভাবে লিখবেন সেটা ফাইনাল টাস্ক নোটে কয়েকটা পদ্ধতি দেওয়া আছে, অর্থাৎ শর্ট পদ্ধতি, লং পদ্ধতি, মিডিয়াম পদ্ধতি। আপনার যেটা সুবিধা হয় সেইটা আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, নাজমা নাহিদ, আপনি মেবি কথা বলতে যাচ্ছেন, বলেন। লাইন অন হয়েছে আপনার। না ঠিক আছে স্যার, ও এখনো কি মাইক অন আছে স্যার? ঠিক আছে, আমি ওইটার হ্যাঁ, বিষয়ে বলতে চাচ্ছিলাম। অর্থঋণের মামলাটা স্যার সাধারণত যুগ্ম জেলা জজই হয় কিনা? হ্যাঁ, সেটা আমি অলরেডি ক্লিয়ার ওই যে করে ডেলিগেট, দিয়েছি। আমি তো এর মধ্যে ক্লিয়ার হয়ে গেল। জি স্যার। হ্যাঁ, এটা ডেলিগেট কোর্ট, হ্যাঁ, মানে জি স্যার। ক্ষমতা হস্তান্তরিত কোর্ট। ঠিক আছে। আপনি এই যে গলা শব্দ করছেন, এটা আপনি মাইক অফ করে দিয়ে করবেন, না হলে কিন্তু এটা রেকর্ড হচ্ছে, আপনার শব্দ চলে আসছে। অথবা আচ্ছা ওকে মাইকটা স্যার। একটু দূরে নিয়ে শব্দ করবেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা প্রাসঙ্গিক আইনে, এখানে 38-এর 5-এ, কিন্তু আবেদন করতে হবে। আবেদনের যদি ড্রাফটিং আসে 38-এর 5 আবেদন করবেন। যদিও আমার ড্রাফটিং এ আমি উল্লেখ করে থাকি যদি 6 বা 5-6 উভয়, আপনার 38-এর 5-এ আবেদন করতে হবে, এবং আদালত সিদ্ধান্ত দিবে হচ্ছে 38-এর 6-এ। 38-এর 5-এ হয় ড্রাফটিং, আর 38-এর 6-এ হয় হচ্ছে আদেশের ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে। তাহলে সিদ্ধান্ত অনুসারে আমরা বলবো যে এখানে রায়ের পূর্বে ক্রোকের প্রার্থনা করব। এই তো আজকের সর্বশেষ টপিক হচ্ছে 8, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, রিসিভার নিয়োগ বা তত্ত্বাবধায়ক নিয়োগ। রিসিভার কোন ব্যক্তি বা কে? রিসিভার কাকে বলে? কখন রিসিভার নিযুক্ত হয়? রিসিভারের দায়িত্ব কি? রিসিভার রক্ষণাবেক্ষণের হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়, মানে রিসিভারের কাছে সম্পত্তি আছে, তার কাছ থেকে সম্পত্তি কিভাবে নিয়ে নিতে পারি, মানে রিসিভারের দায়িত্ব থেকে তাকে মুক্ত করা আর কি। কখন এবং কিভাবে রিসিভারের নিযুক্তি বাতিল হয়? তার মানে এই সবকিছু মিলেই পুরো একটা বড় প্রশ্ন হতে পারে, অথবা এখানে ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে। যদি বলা হয় রিসিভার সংক্রান্ত বিধান বিস্তারিত আলোচনা করুন, তাহলে আপনাকে সবগুলোই লিখতে হবে কম কম করে, মানে এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই আপনাকে উত্তরের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে রিসিভার সম্পর্কে যা কিছু আছে বিস্তারিত লেখা হয়ে যাবে। রিসিভার কে? রিসিভার বা তত্ত্বাবধায়ক হচ্ছে আদালত কর্তৃক নিযুক্ত একজন কর্মকর্তা, যিনি মোকদ্দমা চলাকালীন সময়ে বিরোধীয় সম্পত্তির তত্ত্বাবধান করেন, মানে দেখাশোনা করেন। মামলার বাদীর কাছে না বিবাদীর কাছে থাকবে? বাদী বলছে না, বিবাদীর কাছে রাখা যাবে না। বিবাদী বলছে বাদীর কাছে রাখতে দেব না। তাহলে এক পক্ষ বলছে যে ওর কাছে রাখা যাবে না, আরেক পক্ষ বলছে আমার কাছে রাখেন, ওনার কাছে রাখতে দিব না। সেক্ষেত্রে রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা সুবেচনার উপর নির্ভরশীল, তবে নিয়োগের সময় যথাসম্ভব বিচার বিভাগীয় মূলনীতি ও প্রচলিত আইনের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হয়। এটা হচ্ছে রিসিভারের সংজ্ঞা বা কে। কখন রিসিভার নিযুক্ত হয়? 51 ধারা অনুসারে আদালত সঙ্গত কারণ মনে করলে ডিক্রির আগে বা পরে কোনো সময় রিসিভার নিয়োগ করতে পারে। তাছাড়া 40 নম্বর আদেশের, অর্থাৎ আদেশ 40 বিধি 1 এ বলা হয়েছে সঙ্গত বা সুবিধাজনক
মনে করলে আদালত একটি আদেশ দিয়ে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করতে পারে: এক, ডিক্রির পূর্বে বা পরে কোনো সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগ, সম্পত্তির দখল বা জিম্মাদারি হতে কোনো ব্যক্তিকে অপসারণ, বা উক্ত সম্পত্তি রিসিভারের দখল, জিম্মাদারি বা ব্যবস্থাপনা অর্পণ, এবং রিসিভারকে সম্পত্তি প্রসঙ্গে মামলা দায়ের করা ও মামলার জবাব দেওয়া, সম্পত্তিটি হস্তগত করা, ব্যবস্থাপনা করা, এর সংরক্ষণ ও উন্নয়ন করা, খাজনা ও মুনাফা আদায় করা, এবং উক্ত খাজনা বা মুনাফা বাবদ প্রাপ্ত অর্থ যথাবিহিত ব্যয় ও বিলির বন্টন করার ব্যাপারে সম্পত্তির মালিকের অনুরূপ ক্ষমতা অথবা আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ ক্ষমতা অর্পণ করতে পারবেন। কাকে? রিসিভার। রিসিভারের কাছে গেলে পূর্ণ তার কি থাকবে? অধিকার থাকবে। সম্পত্তি শুধুমাত্র বিক্রয় করে না দেওয়া বাদ, মানে বিক্রয় করতে পারবেন না, তাছাড়া তিনি সম্পত্তি কিন্তু আদালতের নির্দেশিত উপায়ে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তার মানে নিজের সম্পত্তির মতো করে তিনি ব্যবহার করতে পারবেন, এবং সেটার হিসাব রাখতে হবে, কারণ সেই টাকাটা তাকে আবার আদালতে জমা দিতে হবে, এবং মামলার যে ডিক্রি পাবে সে সম্পত্তি ফেরত পাবে, এবং ওই যে রিসিভারের কাছে থাকাকালীন সম্পত্তি যে লাভ হলো সেটা কিন্তু মিন মিন প্রফিটের মতন, যদিও এটা মিন প্রফিট না। মিন প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা হচ্ছে বিবাদী যদি জোর করে বাদীর সম্পত্তি নিয়ে রাখে সেই ক্ষেত্রে হবে। তো সেটা এরকম না, কাছাকাছি। এখানে জোর করে না, এখানে আইনসঙ্গত ভাবেই তো রিসিভারের কাছে সম্পত্তি আসছে। তো যে লাভ করলো বা যে টাকা আসলো সম্পত্তি থেকে সেটা আদালতে জমা দেবে, ডিক্রি যে পাবে সেই টাকাটা পাবে। তাহলে রিসিভার কি পাবে? রিসিভার নিযুক্ত একটা বেতন পাবে বা ফি পাবে। এভাবে আদালত ডিক্রি প্রাপক এবং দেনদার এর স্বার্থে একজন রিসিভার নিয়োগ করতে পারবেন। তাহলে রিসিভার নিয়োগ করার ক্ষমতা আমরা কোথায় দেখলাম? ধারা 51-তে, আদেশ 40 এর বিধি 1-এ। রিসিভারের দায়িত্ব কি? এখানে আদেশ 40-এর বিধি 3-ই আছে। ফলত সম্পত্তি বাবদ প্রাপ্ত আয়ের যথাযথ হিসাব দানের জন্য আদালত কর্তৃক নির্ধারিত জামানত যদি থাকে সেটা দাখিল করতে হবে। আদালত কর্তৃক নির্ধারিত ফর্মে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল। আদালতের নির্দেশ মোতাবেক তার নিকট হতে পাওনা টাকা পরিশোধ। কার কাছ থেকে পাওনা টাকা? রিসিভারের কাছ থেকে। কারণ রিসিভারের কাছে একটা, মনে করেন, আম বাগান দিয়ে দিল, আম বাগানের আম বিক্রয় করেছে, তার কাছে রাখলো, আম বিক্রয়ের টাকা আদালতে জমা দিতে হবে। স্বেচ্ছাকৃত ত্রুটি অথবা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির কোনো ক্ষতি সাধন হলে, রিসিভারের দ্বারা যদি সম্পত্তির ক্ষতি হয় সেজন্য কিন্তু রিসিভারকে দায়ী হতে হবে। অর্থাৎ রিসিভার এখানে সতর্কভাবে যদি কাজ না করে, নেগলিজেন্স বা ইচ্ছাকৃতভাবে কোনো সম্পত্তির যদি ক্ষতি করে, তাহলে কিন্তু ওই সম্পত্তির ক্ষতিপূরণ রিসিভারকে দিতে হবে। মানে হিতে বিপরীত হয়ে যাবে রিসিভারের। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি উপায়ে বা কারণে সম্পত্তি মুক্ত করা যায়, তার মানে তার কাছে একটা সম্পত্তি আছে সেটা কিভাবে নেওয়া যাবে, আবার ফেরত নেওয়া যাবে। আদেশ 40-এর 1-এর 2 এবং 4 নম্বর বিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ হয়েছে যে, কি উল্লেখ আছে? 1-এর 2-এ বলা হচ্ছে, কোনো ব্যক্তিকে সম্পত্তি দখল এবং জিম্মাদারি হতে অপসারণের ব্যাপারে মামলার কোন একটি পক্ষের অধিকার না থাকলে আদালত ও অত্র বিধি বলে অনুরূপ ব্যক্তিকে অপসারণের ক্ষমতা লাভ করবেন না। আর 4 নম্বরে বলা হচ্ছে, যদি রিসিভার আদালত কর্তৃক নির্ধারিত ফর্মে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল করতে ব্যর্থ হয়, তার মানে তাকে হিসাব করতে বলা হয়েছে, হিসাব দিচ্ছে না, তার মানে সম্পত্তি হয়তো বা আত্মসাৎ করে দিবে বা বিশ্বাস ভঙ্গ করবে। আদালতের নির্দেশ মোতাবেক তার নিকট হতে পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, টাকাই দিচ্ছে না, বলছে দিব দিব করে কালক্ষেপণ করছে। স্বেচ্ছাকৃত ত্রুটি অথবা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির কোনো ক্ষতি সাধন করলে, একটু আগে যেটা আমরা দায়িত্ব কর্তব্য দেখলাম, সে দায়িত্ব কর্তব্যে অবহেলা করলেই তাকে রিসিভার পদ থেকে সরিয়ে দিবে, দিয়ে নতুন রিসিভার নিয়োগ করে দিবে। উল্লেখিত কারণে রিসিভার সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত রিসিভারের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারবেন। এখানে যদি রিসিভার, হ্যাঁ আকাশ ভাই বলেন। স্যার, রিসিভার যদি সম্পত্তি আত্মসাৎ করে, সেক্ষেত্রে কি তার বিরুদ্ধে স্যার পেনাল কোডে কি মামলা করা যাবে কিনা? ডেফিনেটলি মামলা করা যাবে। এখানে আদালত নিজে বাদী হয়ে মামলা হয়ে যাবেন, সিভিল কোর্ট নিজে বাদী হয়ে ক্রিমিনাল কোর্টের দ্বারস্থ হবেন। এবং আমরা জানি কোর্ট যখন আদালতে মামলা করে সিআরপিসি 200 ধারায় জবানবন্দিও নেওয়া হয় না, কারণ এটা কোর্টের টাকা, সে যদি হস্তগত করে ফেলে
বিশ্বাস ভঙ্গ করে, তাহলে ডেফিনেটলি পেনাল কোডে ফৌজদারি মামলা হবে। এবং তিনি আবার কি করতে পারেন, ফৌজদারি মামলা না করে রিসিভারে কোনো সম্পত্তি থাকলে সেটা ক্রোক করে নিতে পারেন। টাকা খরচ করে ফেলেছে, তার সম্পত্তি ক্রোক করে সেই টাকাটা আদায় করা যাবে। উক্ত সম্পত্তি বিক্রি করতে পারবেন এবং বিক্রিলব্ধ অর্থ দ্বারা উক্ত পাওনা পরিশোধ ও ক্ষতিপূরণের পর অবশিষ্ট টাকা যদি থাকে রিসিভারকে প্রদান করবেন। এভাবে রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে সম্পত্তি মুক্ত করা হবে। মনে করেন রিসিভারের কাছে একটা গাভী দেওয়া হয়েছে, যে গাভীর দুগ্ধ হয়, প্রতিদিন 10 লিটার করে দুগ্ধ হয়। তো এই গাভীর বা কাউ মিল্ক 10 লিটার করে বিক্রয় করে 1 বছর মামলা চলেছে, 1 বছরে মনে করেন সে 1 লক্ষ টাকার দুধ বিক্রয় করেছে, সে ফর এক্সাম্পল। এই 1 লক্ষ টাকার তাহলে আদালতে কি করতে হবে, জমা দিতে হবে। সে জমা দিচ্ছে না বা হিসাব নিকাশ দিচ্ছে না, কিন্তু দুধ তো হয়েছে। এবং এমন হলো যে ওই গরুর ঠিকভাবে খাওয়া দাওয়া না করার কারণে গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে যে মামলায় ডিগ্রি পেল সে ক্ষতিপূরণও চাইতে পারে, যে এই গরুটা তো আমি পেলাম, বাদী পেল। এবার বাদী বলছে যে আমার গরুর তো অবস্থা খারাপ করে দিয়েছে। সেক্ষেত্রে যদি এই দুধ বিক্রয় করার টাকা না জমা দেয় আদালতে, তাহলে সে টাকাটা কি করলো, বিশ্বাসভঙ্গ করলো। তাহলে আদালত নিজে বাদী হয়ে, এই সিভিল কোর্ট নিজে বাদী হয়ে কি করবে, ক্রিমিনাল কোর্টে এই রিসিভারের উপরে মামলা করবে বিশ্বাসভঙ্গের জন্য। সেক্ষেত্রে একটা লিখিত যে কমপ্লেন, সেটা সংশ্লিষ্ট আমলে আদালতে পাঠিয়ে দিলে হয়ে যাবে। কারণ ফৌজদারি কার্যবিধির 200 ধারায় কি করা হয় না, যদি আদালত বাদী হিসেবে মামলা করে তাহলে কিন্তু জবানবন্দি নেওয়া হয় না। 200 ধারাটা পড়ে দেখবেন সিআরপিসির। সেটাই বললাম, রিসিভার যদি এখানে কোর্টের সাথে বেইমানি করে তাহলে রিসিভারকে তো ছাড় দিবে না কোর্ট, কোর্ট নিজে বাদী হয়ে যাবেন। অথবা তিনি মামলা করলেন না, সিভিলেই কি করতে পারবেন, যে এই এই মামলার অধীনে রিসিভারের সম্পত্তি ক্রোকের আদেশ দিবেন। সেক্ষেত্রে এই মামলায় তো রিসিভার কোনো পক্ষ না, সেক্ষেত্রে এই মামলার আন্ডারে একটা মিস কেস তৈরি হবে। এই আন্ডারে একটা মিস কেস হবে বা মিসসেলেনিয়াস বা বিবিধ কেস হবে। এবং সেই মিস কেস বা বিবিধ কেসের মাধ্যমেও কিন্তু এই রিসিভারের সম্পত্তি ক্রোক করে সেই সম্পত্তি বিক্রয় করে কি করা যাবে, এই বাদীর গাভীর যে ক্ষতি হয়েছে এবং দুধের টাকা মিটিয়ে নেওয়া যাবে। এবং পরিশোধ হওয়ার পরে যদি আবার কিছু টাকা বেঁচে যায় সেটা আবার রিসিভারকে ফেরত দিবে। তো এই হচ্ছে কাহিনী। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায় সেটা আমরা একটু আগে দেখলাম, যে এই কয়েকটি কারণে 3টি পয়েন্ট। তো এখানে দেখেন যে রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে যে যে কারণে সম্পত্তি মুক্ত করা যায়, এখানে আলাদা প্রশ্ন। এখানে রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়, এখানে আবার রিসিভারের রক্ষণাবেক্ষণ কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়, একই প্রশ্ন ডাবল চলে আসছে কেন? এখানে প্রশ্ন নিচে ডাবল আসছে কিন্তু উপরে ভিন্ন আছে, দেখেন একটু ঠিক করে নেবেন। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়, এটা হচ্ছে 8-এর 4। আর কখনো কিভাবে রিসিভারের নিযুক্তি বাতিল করা যায়, দেখেন প্রশ্ন একটু ভিন্ন আছে। তো 8-এর 5, এই প্রশ্নটা একটু কারেকশন করে নেন। আমি এটা একটু গ্রিন হাইলাইট করছি, যে কখনো কিভাবে রিসিভারের নিযুক্তি বাতিল করা যায়, এটা হবে মানে প্রশ্ন। দেখেন উত্তর ঠিক আছে, যখন এবং যেভাবে রিসিভারের নিযুক্তি বাতিল করা যায়, মানে প্রশ্ন কিন্তু রিপিট হয়ে গেছে 8-এর 4টা। তাহলে 8-এর 5টা আপনারা উপরে থেকে এখানে বসিয়ে নেন কেটে দিয়ে। তো একটু আগে আমরা দেখলাম কি কি কারণে বাতিল করা যায়, এখানে 3টা পয়েন্ট আছে। তো আজকের আলোচনা এতটুকুই। আগামী ক্লাসে আমরা 9, 10, 11 এবং 12 এই 3টা টপিক পড়বো। তারপরে বুধবারে ছুটি থাকবে, ক্লাস হবে না। এবং বৃহস্পতিবারে আপনাদের কি হবে, পরীক্ষা হবে। মেবি বৃহস্পতিবারে পরীক্ষার কথা বলা আছে। একদিন ছুটি পাচ্ছেন, তারপরে পরীক্ষা দিবেন। তারপরে মনে হয় শুক্র শনি ক্লাস আছে। হ্যাঁ আপা বলেন। স্যার, তাহলে হ্যাঁ। আগামী ক্লাসে আমরা বাকি টপিক কয়টা প্লাস ড্রাফটিং করছি। স্যার কাইন্ডলি হুম যদি হুম। ড্রাফটিং দিয়ে ক্লাসটা শুরু করেন আমরা একটু বেশি সময় পাবো। আচ্ছা ঠিক আছে, আমাকে মেসেজ দিয়ে বলবেন, এবং আমি শুরু করলে দেরি হলে হাত উত্তোলন করে আমাকে স্মরণ করে দিবেন। ঠিক জি আছে। জি, না হলে স্যার ওই যে যে পরে ক্লাস শেষ হয়ে যাবে আর সময় থাকবে না। ওটা আচ্ছা দিয়ে বুঝেছি, শুরু করি। অর্থাৎ তারপরে প্রথমে ওকে স্যার। কনসেন্ট্রেশন বেশি থাকে, প্রথমে ড্রাফটিংটা একটু ভালোভাবে হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে
জি জি তারপরে জি এই যেমন টপিক এখানে আপনার এক্সিকিউশন ডিক্রি এগুলো কিন্তু আপনাদের পড়ে নিলেই হয়ে যায়, ড্রাফটিংটাই বোঝার জায়গা। জি জি জি। তো থ্যাংক ইউ কারো স্যার। যদি প্রশ্ন থাকে, প্রশ্ন করবেন। আর প্রশ্ন না থাকলে যথারীতি ক্লাসটি শেষ করব, করে তো আপনাদেরই কাজ করছি, ফাইনাল টাচ নোটটা আরো সুন্দর করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।